অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা 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 তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। বাচ্চা হাঁসের যত্ন। পেঁপে চাষের অভিজ্ঞতা। লাভজনক আখ চাষ। দেশের মধ্যে আমাদের রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যায় হাঁস পালন করা হয়। দেশি হাঁসের চেয়ে খাঁটি ক্যাম্পেল হাঁস বেশি ডিম দেয়। হাঁস পালন করে তখনই ভালো লাভ করা যায় যখন আতর ঘরে বাচ্চা হাঁসের মৃত্যু হার কমানো যায়। নদিয়া জেলার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের কুলগাছি গ্রামের সুদর্শন বিশ্বাস বিভিন্ন জাতের বাচ্চা হাঁস পালন করছেন তিনি। বাচ্চা হাঁস ৩০ থেকে ৩৫ দিন বয়সে বাজারে বিক্রি করেন। এই জাতের বাচ্চা হাঁসের যত্নের বিষয়ে শোনা যাক কৃষক বন্ধুর অভিজ্ঞতার কথা। আমি বিভিন্ন রকম চাষ করি, কোনো সময় মুরগি, কোনো সময় হাঁস, অনেক সময় সরকারি যে মুরগি সাপ্লাই সেগুলোও করি। এখন আমার ইন্ডিয়ান রানার আছে 10,000, 2,000 স্কোয়ার ফিটে রাখা আছে। তো আমরা 8 দিন 10 দিন যে কোনো বয়সে আমরা সাপ্লাই করি, সরকারিভাবেও সাপ্লাই করি, আবার যারা বাড়িতে পোষে তারা নেয় 2 থেকে 3 দিন এরকম বয়সের হাঁস নিই। প্রথমে হাঁসটা যখন নিয়ে আসি, যখন ছাড়ি তখন হাঁসগুলোকে আমরা গ্লুকোজ জল এবং খুদ, মানে যেটা আলো খুদ বলে, সেই খুদ ছড়িয়ে দিই। 4 বার দিতে হয়, সকালে 7টার সময়, তারপরে 11টা, তারপরে 2টো, তারপরে 5টা। এইভাবে আমাদেরকে 3 থেকে 4 দিন খাবার দিতে হয়। বাজার থেকে আমরা ম্যাশ নিয়ে আসি 50 কেজির বস্তা, সেইগুলো আমরা বালতিতে প্রথমে গুলি জল দিয়ে আমরা হপারে খাবারগুলো দিই। জল দিতে হয় না, একবারে খাবার সাথে জলটা দেওয়া হয়। সেই সাথে আমাদের ভিটামিন ব্যবহার করা হয়, বি কমপ্লেক্স ব্যবহার করা হয়, সেই সাথে কিছু ঠান্ডার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। হাঁসের বয়স অনুযায়ী খাদ্য দিই। প্রথমে 1000 প্রতি 5 কেজি খুদ এবং 1 কেজি ম্যাশ, ব্রয়লার যে ম্যাশ খাই সে ব্রয়লারের ম্যাশ মিশিয়ে আমরা দিই। 2 দিন 3 দিন দিই। 1000 প্রতি 3টে ম্যাশ খেলে দেখা যায় আমাদের খেলে 100 করে ওয়েট হয়। 5টা খেলে 200 ওয়েট হয়। 200 ওয়েট হলে আমরা বাজারজাত করি। 200 ওয়েট হইতে আমাদের মোটামুটি 18 থেকে 20 দিন টাইম লাগে। হাঁস প্রতি দেখা যায় 40 টাকা খরচ হয়ে যায়, মানে মোটালিটি দিয়ে সব কিছু দিয়ে 40 টাকা খরচ হয়। আমাদের এই হাঁসগুলো তখন 50 টাকা বিক্রি হয়। এবার তারপরে যদি আমরা হাঁস রাখি তখন ওইভাবে খাবার খেতে থাকে। 50 কেজি 1 বছর ম্যাশে 35 থেকে 40 কেজি ওয়েট বাড়ে। 30 দিন হয়ে গেলে তখন দেখা যায় আমার হাঁসের ওয়েট 500 হলো। 500 হলে তখন সে হাঁস আবার 90 টাকা পিস বা 100 টাকা পিস বিক্রি হয়। আমি যদি 20 দিনে যে হাঁস 10 টাকা লাভ করবো, যদি আমি ওইটা আবার 30 দিন রাখি, সে হাঁসটা আমার 20 টাকা মানে পিস প্রতি লাভ পাই। হাঁসের প্রবলেম বলতে একটু ঠান্ডা লাগে বা একটু খোড়া রোগ হয়। আপনার খোড়া বা ঠান্ডা হলে আমরা ভিটামিন বি কমপ্লেক্স দিই, তার সাথে ভিটামিন ই দিই। হাঁস খোড়া হয় এবং ঠান্ডা লাগলে আমরা ঠান্ডার ওষুধটা দিই। বেশিরভাগই আমরা মানুষের যে ট্যাবলেট সেই ট্যাবলেটটা খাওয়াই।
50 কেজি বডি ওয়েট হিসাবে একটা ট্যাবলেট দেওয়া হয়। হাঁসকে আমরা হাজার প্রতি দিন 20 লিটার জল এদেরকে দেওয়া হয়, খাবারের সাথে দেওয়া হয়। জলটা খাবার আমরা যা কিছু দিই, যা কিছু ওষুধ বা যা কিছু দিই, সব কিছু খাবারের সাথেই আমরা মিশিয়ে দিই। হাঁসের চাষটা মূলত আমাদের ফাল্গুন মাস থেকে অঘ্রাণ মাস অবধি ভালো হয়। শীতকালে হাঁস চাষটা একটু অসুবিধা, শীতে হাঁসটা মারা যায় বেশি, যার জন্য আমরা ফাল্গুন মাস থেকে অঘ্রাণ মাস অবধি আমরা এই চাষটা করি। প্রতি 30-35 দিন অন্তর একটাকে লট তোলা যায়। 8-9 মাসে প্রায় আমরা 8টা লট তুলব। 8টা লট 80,000 চাষ আমরা করতে পারবো। উঠে গেলে যেটা আমরা করি সেটা হলো আমরা ঘর শোধন করার জন্য প্রথমে ঘরটাকে পরিষ্কার করি। তারপরে ঘরটায় আমরা ফরমালিন, তুইতে, অথবা কেরাসিন তেল, B904 এগুলো একসাথে মিশিয়ে আমরা ঘরগুলো একদম ভিজিয়ে দিই, স্প্রে করে ভিজিয়ে দিই। তারপর ঘর শুকিয়ে গেলে আমরা চুন এবং ব্লিচিং পাউডার মিশিয়ে সেটাকে সারা ঘর ছিটিয়ে দিই, বা পোলট্রির যে আশেপাশে যেগুলো সব জায়গায় ছিটিয়ে দিই। 2-3 দিন আমাদের ঘরটা শোধন হয়ে গেলে 3 দিন পরে আবার বাচ্চা ঢোকায়। আমাদের যে খাবার জায়গাগুলো থাকে তার চারপাশে যে জলটা পড়ে সেগুলো আমরা 1-2 দিন অন্তর ওইগুলোকে কেটে ফেলে দিই, দিয়ে আবার নতুন আমরা ধানের কুড়ি দিয়ে চাষ করি, ওখানে ধানের কুড়ি দিয়ে দিই। এবং অ্যামোনিয়া গ্যাসের জন্য আমরা সুপার ফসফেট সিটাই ব্যবহার করি, তাতে আমাদের ঘরটা অনেকটাই খটখটে থাকে এবং ওই অ্যামোনিয়া গ্যাসটা দূর হয়। মালদা জেলার হবিবপুর ব্লকের আরাগাছা গ্রামের প্রাণশঙ্কর রায় 100টি খাঁকি ক্যাম্পবেল হাঁস নিয়ে পালন শুরু করেন। এখন তিনি এই হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে বাজারে বিক্রি করছেন, এতে বেশি লাভবান হচ্ছেন। এই জাতের হাঁস পালনের বিষয়ে শোনা যাক কৃষক বন্ধুর অভিজ্ঞতার কথা। জমিতে সেরকম লাভজনক মনে হচ্ছিল না, তার জন্যে আমি একটা চিন্তা ভাবনা আলাদা করি যে একটা হাঁস মুরগি পালনের মধ্যে যাব। তারপরে আমি খাকি ক্যাম্পবেল হাঁস আমি 100 বাচ্চা নিয়েছিলাম। সেখান থেকে আমি খরচ করে বাচ্চাটাকে লালন পালন করে আমি একটু বড় করে যখন ডিম পাওয়া ধরলাম, তখন দেখলাম যে ভালোই আমার একটু প্রফিট হচ্ছে, ভালোই লাভ হচ্ছে। তখন আমি ধীরে ধীরে হাঁসগুলো বাড়াই। আমাদের এখানে হবিপুরে প্রাণী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমি সেই ডিমগুলোকে বাচ্চা ফোটানোর একটা মেশিন দেয় আমার, আর আমি সেই মেশিন থেকে বাচ্চা টাচ্চা ফুটে আমি এখন ভালোই একটা লাভ পাচ্ছি। হাঁসের ঘর করেছি, 500 স্কোয়ার ফিট আছে আমার ঘরটা। 500 স্কোয়ার ফিট ঘর আছে, নিচে মাটি আছে, মাটির উপরে আমি কিছু পল দিয়ে রাখি হাঁসগুলো, যাতে নোংরাটা আমার বের করতে ভালো হয়। তারপর সাইডে লোহার জাল করা আছে, 50% 4 ফুটের 2 ফুট আছে, কালা তিরপল দেওয়া আছে যাতে শিয়ালে হাঁসটা না দেখতে পারে, সেরকম করে 2 ফুট দেওয়া আছে। আর 2 ফিট ওপেনিং আছে। এবার ঠান্ডার দিনে আমি ওই 2 ফিট ঢেকে দিই, গরমের দিনে হলে 2 ফিট আমি খোলা রাখি যাতে হাওয়া বাতাসটা আসে। আমি উপরের চালটা দিয়েছি, প্রথমে পাট খুঁড়ে দিয়েছি, পাট খুঁড়ে দেওয়ার পরে আমি তিরপল দিয়েছি, তিরপল দিয়ে তার উপরে নেট দিয়ে আমি ওইভাবে চাপা করে রেখেছি। তার জন্য গরমের দিনটাও একটু ঠান্ডা হয় আর ঠান্ডার দিনেও একটু গরম হয়। এইভাবে করে দেখছি আমার হাঁস ভালোই থাকে, ভালোই আছে। পোলট্রির খাবার আমাদের প্রথমে 3 স্টারটা নিয়ে আসি, ওইটা প্রথম 100 বাচ্চার 1 বস্তা খাওয়াবো। এবার 100 বাচ্চার 1 বস্তা খাওয়ালে 250-300 গ্রাম হয়ে যাবে। তখন থেকে আমি আবার ওই 3 স্টারটা খাওয়াবো। প্রথমে 1 স্টার খাওয়াবো, তারপর 3 স্টার খাওয়াবো, তারপরে ধান গম এগুলো খাবার দিলেই হয়ে যাবে। একটা হাঁসের পার পিস পরে 150 টাকার মতন আমার ডিম চলে আসবে। এবার যখনই ডিম চলে আসবে তখনই আমি একটা ডিম মার্কেটে বিক্রি করতে পারবো, ধরেন 7 থেকে 8 টাকা। বাচ্চা থেকে একটা হাঁস ডিম পাড়া অবধি মোটামুটি 140 থেকে 150 টাকা খরচা আছে। 6 মাস মোটামুটি আমাদের এখানে ফ্রি খাবারটা হয়ে যায়, আমার ঘরের কোনো খাবার লাগে না। হ্যাঁ, বাইরে থেকেই খাবারটা সংগ্রহ হয়ে যায়। এবার সেখানে আমার লাভটা ডবল চলে আসে। ডিমটা সংগ্রহ করে আমি বাচ্চা ফোটাচ্ছি, তাহলে আমি একটা বাচ্চা ফোটালে আমি বাচ্চাটা 40 থেকে 45-50 টাকাও বিক্রি করি, 15 টাকা আমার খরচা হচ্ছে। আর এখানে আমার 25 টাকা বাচ্চার পার পিসভাবে বেড়ে যাচ্ছে। তাতে আমি দেখছি এইটাতে আমার লাভজনকটা বেশি। এখন একটু বিরতির পর থাকছে লাভজনক আখ চাষ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন নির্মাণের মানদণ্ড।
ত্রাণ। চাষে প্রচুর বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আখ একটি দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ফসল। আমাদের রাজ্যে প্রায় 16,000 হেক্টর জমিতে আখ চাষ করা হয়। এ রাজ্যে অনেক চাষি এখন বাণিজ্যিকভাবে এই আখ চাষ করছেন। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়ার কৃষক ননীগোপাল পোদ্দার, তিনি 2.5 বিঘা জমিতে সাদা জাতের আখ চাষ করেছেন। কৃষক বন্ধু আখ চাষে কোন প্রযুক্তি মেনে চলেন সে বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানালেন। আমি যে আখটা চাষ করেছি এটা সাদা জাতের আখ। এই আখটা ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত লাগাই। আশ্বিনের প্রথম দিকে আমি এই আখটা লাগিয়েছিলাম। 2.5 বিঘা জমি চাষ করেছি। যখন চাষ করি তখন চারা হিসেবে যে আখ সেটা আমার বাইরের থেকে কিনে আনতে হয়। বিঘা প্রতি 6 থেকে 8,000 টাকা মতো বীজ কিনলে একটা বিঘে চাষ করা যায়। চাষ করার আগে নাঙল দিয়ে ভালো করে চাষ করে মাটি তৈরি করে নালা করে প্রথমত লাগাতে হয়। এটা 3.5 হাত অন্তর ফাঁকা করে নালা তৈরি করতে হয়। কোদাল দিয়ে নালা করে মাটি উপরে তুলে দিয়ে ওই নালার ভিতর দিয়ে লাগাতে হয়। 1 সপ্তাহ আগে সার দিয়ে সেচ দিয়ে মাটিটাকে নরম করে রেখে কেটে কেটে আখগুলো বসাতে হয়। এর পরবর্তীকালে যখন পাতা ছাড়ে তখন অল্প পরিমাণে সার দিতে হয়। বিঘায় 40 কিলো সার দিয়ে সেচ দেই। এটা প্রথমে 16 দেই, তারপরে ওই সারটা বাড়াতে হয়। পরের মাসেই 1.5 বস্তা বিঘা প্রতি দিতে হয়। এর পরের মাসে 2 বস্তা দিতে হয়। সুফলা দিলাম 1 বস্তা আর হাফ বস্তা দিলাম অ্যামোনিয়া। এর পরের মাসে 2 বস্তা সার দিতে হয় এবং সঙ্গে পটাশ। আখে যত পটাশ ব্যবহার করা যাবে একটা মজবুত থাকবে। এইভাবে যখন আস্তে আস্তে আখ বড় হলো তখন তার পাতা ভাঙার ব্যাপার থাকে। পাতা ভেঙে আখটাকে হালকা করে দিতে হয়। পরবর্তীকালে সার যত দিন যাবে 1 মাস 1.5 মাসের ভিতরে সারের মাত্রা বাড়াতে থাকতে হয় এবং সেচও সেই পরিমাণে লাগে। সার দেওয়ার টাইমটা শেষটা লক্ষ্য রাখতে হয় বেশি। এর কীটনাশক ব্যবহার করতে হয়। 1 মাসের ভিতরে চারা বেরিয়ে যায়। 1 মাস 10-15 দিনের ভিতরে আমরা দ্বিতীয় চাপানটা দেই, যার সঙ্গে অ্যামোনিয়া থাকে। ইউরিয়া ব্যবহার করি না। 25 কিলো মতো অ্যামোনিয়া, ওর সঙ্গে 1 বস্তা সুফলা 16 দেই। যখন গাছ একটু বড় হয়ে যায়, 1.5 হাত হয়ে যায়, তখন তার পাতা ভেঙে রাখতে হয় যাতে গাছটা পড়ে না যায় বা ওর ভিতরে চলাচল করা যায়। এইভাবে যখন গাছ বড় হয়ে যায় 5 ফুট 6 ফুট হয়ে যায় তখন অবস্থা বুঝে গাছ বেঁধেও রাখতে হয়। কিন্তু এবার আমার বাধা লাগেনি। গোড়ায় মাটি দিতে হয়, ভালো করে বারবার করে মাটি দিতে হয়। ওই সার দেওয়ার সঙ্গে সেই মাটি তুলে গোড়ায় দিতে হয় যাতে মজবুত থাকে। ঝড় বাতাস হলে আমরা বেঁধে বেঁধে দিতে হয়। 2টো লাইনের সঙ্গে মাথা বেঁধে দিলে তেড়সাভাবে দুই দিকে সাপোর্টে থাকে। কীটনাশক ব্যবহার করতে হয়, পাতা ভাঙা, এইগুলোই পরিচর্যার। এদের পোকাটাই বেশি সমস্যা। আর অনেক সময় দেখা যায় যে গোড়ায় ধসা পচার অবস্থা দাঁড়ায়। তার জন্যে কৃষি বিভাগের সঙ্গে আলোচনা করে সেই ব্যাপারে আমাদের সহযোগিতা নিতে হয়। আখের সুবিধা হচ্ছে মিশ্র চাষ করা যায়। সহজে আমরা ফুলের চাষ করতে পারি, কোনো সময় ডাল শস্যর চাষ করি। একটা চাষ খুব ভালোভাবেই উঠে যায়, তাতে বীজের খরচটা আমাদের বেরিয়ে যায়। 10 থেকে 11 মাসে এটা কাটা যায়। এবার আখের বাজারটা ভালো, আগে ভাগে বিক্রি হয়ে যাচ্ছে, দামটাও ভালো পাওয়া যাচ্ছে। খুচরো বিক্রি করতে পারলে খুবই লাভ হয়। এইবার আমি 2.5 বিঘে জমি চাষ করেছি। 1 বিঘেতে 30 থেকে 35, 36, 38 এরকম খরচ হতে পারে। 90,000 টাকা দাম হয়েছিল, 85,000 টাকা করে বিঘে বিক্রি। তাতে আমার যে টাকা খরচ তার চেয়েও বেশি লাভ হয়েছে। কিন্তু এই জিনিসটা প্রতি বছর হয় না। গত বছর আখের বাজার খুব খারাপ গিয়েছে। 50, 55, 60-এর বেশি কোনো আখ বিঘে প্রতি বিক্রি হয়নি। বেশি হওয়ার কারণটা
ওই বাঁশ আখ যেটা রসের আখ, সেই আখটা আগে ভাগে বিক্রি হয়ে গেছে, কারণ চাষও লস খেয়ে চাষি চাষ কম করেছে, এই জন্যে বাঁশ আখটা নেই, এই কারণে এই আখটার উপরে বেশি খদ্দের ঝুঁকেছে। আমরা ক্ষেত ধরে বিক্রি করি, জমি ধরে যতটা প্লট আছে আমি 2.5 বিঘে টোটাল একটা খরিদ্দার কাছে বিক্রি করে দিয়েছি। আখের চাষের সুবিধাটা হচ্ছে যতই কম যাক আসলে থেকে লস হয় না, ও 2-10 হাজার টাকা ফেলে ছড়ে বিঘে হবেই, কিন্তু অন্য অন্য চাষে রিস্ক আছে। আর আখের আরেকটা সুবিধা হচ্ছে একসঙ্গে থোকা টাকাটা পাওয়া যায়, তাতে আমি অন্য একটা কাজে লাগাতে পারি। এই আখের পক্ষে বেলে দোআঁশ মাটি ভালো, উঁচু হলে ভালো হয়। আমি আমার প্রয়োজনে বীজটা রেখে দিই। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন সমীর হালদার। তিনি জবা চাষ করেছেন। এখন জবা গাছে দয় পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। সমীর বাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। দয় পোকার পূর্ণাঙ্গ মত অপুঞ্জনী পদ্ধতিতে নিম্ফের জন্ম দেয়, তবে মাঝে মাঝে এরা গাছের গোড়ার কাছাকাছি মাটিতে ডিম পাড়ে। পূর্ণাঙ্গ মত একসাথে প্রায় 60 থেকে 240টি পর্যন্ত ডিম পাড়ে। ডিম থেকে নিম্ফ বের হয়ে গাছের কাণ্ড বেয়ে গাছের ওপরে আসে। এই কীটটির পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ একই রকমের দেখতে হয়। এরাই ক্ষতি করে থাকে। এরা কচি পাতা, কাণ্ড ও ফুলের সরস অংশ খেতে থাকে। এরা দেখতে সাদা তুলোর মতো হয় এবং পাতার নিচে, কাণ্ডে, ফুলের বোঁটায় চাক বেঁধে থাকে। এছাড়া দয় পোকার আক্রান্ত স্থানে ছত্রাক বাসা বাঁধে। এই পোকার আক্রমণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ফুলের গুণগত মান ও বাজার দর কমে যায়। তাই এই দয় পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে সুসংগত উপায়ে নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করতে হবে। জবা ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর জো না থাকলে জলসেচ দিতে হবে। এছাড়া নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে। আক্রমণের শুরুতেই আক্রান্ত পাতা, ফুল ও মাটিতে পড়ে থাকা অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বা পুঁতে দিতে হবে। এই দয় পোকার দমনে বন্ধু পোকার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধু পোকাটি হল লেডিবার্ড বেটল। এই বন্ধু পোকাটি দয় পোকার ডিম ও পূর্ণাঙ্গ পোকাকে খেয়ে নষ্ট করে দেয়। দয় পোকার নিয়ন্ত্রণে পরিষ্কার সাদা জল স্প্রে করলেও উপকার পাওয়া যায়। ব্যাসিলাস তুরেনজিয়েন্সিস স্প্রে করেও এই পোকার নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রণে আসে। এত সব ব্যবস্থা অবলম্বন করার পরেও এই কীটশত্রুটি যদি নিয়ন্ত্রণে না আসে, তখন রাসায়নিক কৃষিবিষ প্রয়োগ করতে হবে। নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা কার্বোসালফান 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো সুফল পাওয়া যায়। এই পন্থাগুলি অবলম্বনের দ্বারা জবা ফুলের দয় পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আবার বিরতি। বিরতির পর থাকছে পেঁপে চাষের অভিজ্ঞতা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড।
আবার ফিরে এলাম অনুষ্ঠানে। পেঁপে এমনই একটি ফল যার চাহিদা সারা বছর দেখা যায়, তাই অনেক কৃষক বন্ধু বাণিজ্যিকভাবে এই ফলটির চাষ করে থাকেন। উঁচু জমিতে চাষ করলে টানা বর্ষাতেও তেমন একটা ক্ষতি হয় না, ফল চাষে একটা ভালো ফলন আশা করতে পারেন। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লকের কৃষক বন্ধু হলেন রঞ্জিত দাস। তিনি 1 বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। তিনি তার পেঁপে চাষের অভিজ্ঞতা আমাদের প্রতিনিধিকে জানালেন। পেঁপে চাষে ধরেন প্রথমে জমিটা তৈরি করার সময় ভালো করে তৈরি করতে হয়। জমিটা দীর্ঘদিন একটু চাষ দিয়ে 1-1.5 মাস চাষটা দিয়ে একটু জমিটা ভালো করে পরিচর্যা করতে হয় এবং ধরেন 5 থেকে 6খানা চাষ কমসে কম লাগে। ট্রাক দিয়ে বা গরুর নাঙল দিয়ে ভালো করে ভেঙে 2 কি 3টে চাষ দিয়ে মাটিটা শুকাই। ওই মাঘ মাস থেকে আমরা চষা শুরু করি, ফাল্গুন মাসে যায়, প্রায় 1-1.5 মাস শুকাই এবং যখন প্রচণ্ড খরা ফাল্গুন চৈত্র মাসে যখন রোদ হয় তখন ভালো করে মাটিটা শুকিয়ে যায়। শুকিয়ে ওই অবস্থায় মাটিটা ভিজিয়ে দিই, সেচ দিয়ে দিই। একদিকে 4.5 হাত, একদিকে 5 হাত, আমরা হাঁটা রাস্তা করবো 5 হাত আর 4 হাত দুপুরে তাও 4.5 হাত। একটু পচা মাটি, জৈব সার যেমন তেমন পচা মাটি, দেখা গেলো কোনো পাট পচানো গর্তের মাটি শুকিয়ে গেল, সেই মাটিটা তুলে নিলাম। ভার্মি কম্পোস্ট বা সারটা একটু দিই, কিন্তু পচা মাটিটা আমরা বেশি গুরুত্ব দিই। পেঁপের ক্ষেত্রে পচা মাটিটা বেশি কাজ হয়। ফাল্গুন মাসের শেষে অথবা চৈত্র মাসে একদম প্রথম দিকে আমরা চারাটা লাগিয়ে দিই। চারাটা আমাদের দূরত্ব হয়, একটা চারা থেকে চারা দূরত্ব হয় 4.5 হাত। এবার যখন চারাটা মোটামুটি ছোটো থাকে, ছোটো চারাটা আমরা কয়েকবার বালতি দিয়ে 2-3 দিন সেচ দিই। যখন চারাটা লেগে যায় গোড়াটা খুঁচিয়ে দিই। খুঁচিয়ে যখন দিন 15-20 পরে আমরা একটু ঢালাই সেচ দিয়ে দিই এবং যাতে এমনভাবে সেচ দিই যেন একদম গোড়াটা অনেক জলটা বেঁধে না থাকে। ছোটো চারা তো, পেঁপের চারা একটা নিয়ম আছে, প্রচণ্ড তাঁত বা খরা খাওয়াতে হয়। তাঁত খাওয়ালে কি হয়, চারাটা গঠনটা ভালো হয়, ছোটো গাছের মধ্যে ফলটা শুরু হয়ে যায়। আর ঘন ঘন সেচ দিলে কী হয়, গাছটা আকৃতি লম্বা হয়ে যায় এবং ফলটা কিন্তু কম হয়। এর বর্ষাকালে যখন যত সেচ না দিয়ে যখন গাছটা শক্ত করবো, বর্ষাকাল জল পেলে চারাটা যথেষ্ট বলিষ্ঠ এবং খুব জোর দেবে। আর যখন একটু ফুল টুল চলে আসবে তখন আমরা কী করি, NPK 10-26-26 বেশি দিই বা অনেক ক্ষেত্রে সুফলাও দিই। এবং সুফলাটা আমরা বিঘা প্রতি প্রায় 1 বস্তা দিয়ে একটু মাটি ধরাই। আমরা পরপর 2 থেকে 3 বার মাটি ধরাই, মাটি দিয়ে গোড়াটা একটু উঁচু করে দিই, কারণ বর্ষাকালে তো মাটি ধরানো যাবে না। ছোটো ছোটো ঘাসগুলো হয়, এই কুচো ঘাস, সেই ঘাসটা আমরা মাটি দেওয়ার ফলে ঘাসটা নষ্ট হয়ে যায়, মরে যায়। আবার আমাদের জমিটাও পরিষ্কার থাকে আর গোড়ায় মাটিটাও বাঁধা হয়ে যায়। তারপরে আমরা কী করি, বর্ষাকাল যখন বর্ষার জল পড়ে যায় তখন আর সেচটা দিই না এবং তখন আমরা অপেক্ষা করি যে কখন ধরনটা আসবে। অনেক সময় বর্ষাকালের পরে একটা ঝড়ের সম্ভাবনা থাকে বর্ষার আগে, তখন আমরা প্রত্যেকটা গোড়ায় একটা করে চটা বা বাঁশ পুঁতে দিয়ে অনেক সময় বেঁধে দিই। আর এবার যখন ধরনটা চলে আসে তারপরে আমাদের খুব একটা খরচ লাগে না, এতে বিষ তেল বা ফাঙ্গিসাইড খুব একটা লাগেই না, প্রায় না লাগার মতনই। আর আপনার এক ধরনের মাকড় লাগে, সেক্ষেত্রে আমরা ওই বাজারে একটা ওষুধ কিনতে পাওয়া যায়, আমরা ল্যান্সার গোল্ড টাইপের ওষুধ, ওইটা আমরা দিয়ে দিই। আর তারপরে ধরন আসলে অসুবিধা নেই, খুঁটিয়ে দিতে হবে এবং গাছের ওই আগাছা পরিষ্কার করে রাখতে হবে। আর এখন সিস্টেমটা বেরিয়েছে পলিমালচিং দেওয়ার, এই সামনে আমি যে এটা চাষ করবো সব পলিমালচিং দেবো, তাতে আমার আগাছাটা কম হবে। 3 মাস 3.5 মাসে যখন বয়স হয়ে যায় তখন আমাদের ধরনটা আসে। আষাঢ় মাসে শেষের দিকে পেঁপে ভাঙতে পারি অথবা শ্রাবণ মাসের প্রথম দিকে আমরা ভাঙাটা শুরু করি কম বেশি করে। তো সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন বা দেখা গেলো আমার ইচ্ছা খুশি মতো ভাঙতে পারি। আর পেঁপেটা এমন জিনিস না, আমাদের এমন না যে আজকে বাদে কালকে ভাঙতে হবে, আমরা ইচ্ছা খুশি মতন ভাঙতে পারি, এটাই সুবিধা। এখানে বেশিরভাগ মুথা টাইপের ভাদলা টাইপের ঘাস হয়, সেটা যখন গাছটা বড় হয়ে যায় ছায়া হয়ে যায় তখন কিন্তু ঘাসটা খুঁড়ে, তখন আমরা নিয়ে আমরা পরিষ্কার করে দিই। আর মাটি দিতে হয় অন্তত 3 থেকে 4 বার, কারণ যতবার আমরা মাটি দেবো ততবার আমাদের আগাছাগুলো নষ্ট হয়ে যাবে এবং আগাছাগুলো কাটা পড়বে। তাতে কি হয়, গোড়াটা মাটিও বাঁধা হয়ে গেল, আগাছাও পরিষ্কার হয়ে গেল। আর খরার সময় সেচ দিতে হয়, জ্যৈষ্ঠ মাসে যদি বৃষ্টি না হয়, অনাবৃষ্টি হয়, তাহলে আমরা সেচটা দিই। 360 থেকে 375-80 পর্যন্ত গাছ লাগে, কারণ আমরা 4.5 হাত দিই আর 5 হাত দিই, তা 350 উপরের গাছ হয়, 360-70 এরকম গাছ লাগে। তৃতীয় বছরে গাছ একটু হালকা হয়ে যায়, তবু আমরা কী করি, তখন ওই সাথী ফসলে অন্য গাছ চাষ করি, নিচে হয়তো কিছু কুমড়ো লাগিয়ে দিলাম বা কিছু অন্য চাষ করলাম, যেভাবে আমরা করে দিই। আর পেঁপেটা 3 বছরের স্থায়ী পর্যন্ত করা যায়, 2 বছর ভালোভাবেই থাকে। আর পুরুষ গাছ ধরেন বিঘে প্রতি আমাদের পুরুষে 4 থেকে 8টা পর্যন্ত রাখতে হয়। ভালো করে চাষ করতে গেলে অন্তত 17-18 থেকে 20 হাজার টাকা খরচ হয়ে যায়। সপ্তাহে আমাদের এখানে 2টো করে হাট হয় লোকালে, তা আমরা 2 হাটে পেঁপে ভাঙি। 1 বিঘা জমিতে আমাদের ধরেন 4 থেকে 5 কুইন্টাল মতন আমাদের সপ্তাহে আমরা পেঁপে ভাঙি। তাতে 5 কুইন্টাল তো ভাঙি এবং কোনো ক্ষেত্রে সপ্তাহে 2 দিনও আমরা ভাঙি। তাতে আমাদের প্রায় মাসে ধরেন প্রায় পেঁপে বিক্রয় আমাদের প্রায় 20-22 হাজার টাকা মাসে বিক্রয়। তাতে আমরা যদি এই 5 মাস ভাঙতে পারি তাহলে আমাদের প্রায় 1,20,25 হাজার টাকা আমাদের বিক্রি। তবে শীতকালের 3 মাসের ধরনটা কম হয়, কিন্তু শীতকালেও পেঁপেটা আমাদের হয়, কিন্তু ধরনটা আমাদের কম হয়।
আবার শীতের যখন শেষ হয় ফাল্গুনের মাসের প্রথম দিকে, মাঘ ফাল্গুনের শেষে বা প্রথম দিকে আমাদের ধরনটা চলে আসে। এই বছর পেঁপে সবথেকে কম দামে আমরা বিক্রি করি 6 টাকা কিলো, আর সবচেয়ে উঁচুতে আমরা বিক্রি করেছি প্রায় 26 টাকা কিলো। তার মানে এত ডিফারেন্স হয়েছে। যত ভাঙবো তত হয় ফলনটা হয়, গাছের পেঁপে না রাখাই ভালো। ওই জন্য আমরা মাঝে মাঝে পেঁপে ভেঙে দিই, সপ্তাহে আমরা অন্তত একবার ভাঙি পেঁপে। পেঁপের জাতটা বলতে আমাদের এই জাতটা আমরা দেশি জাত বলি, দেশি পেঁপে বলি, লোকাল পেঁপে। প্রথম যখন গাছ বসাই 2টো করে বসাই পাশাপাশি, 4 থেকে 6 আঙুল অন্তর ফাঁক করে 2টো করে গাছ বসাই। তাতে কী হয়, যখন মোচা আসে তখন আমরা বুঝতে পারি এই গাছটা লম্বা পেঁপে বা মানে ছেলে পেঁপে, সেটা আমরা বুঝতে পারি। ওইটা যখন মোচা আসে তখন আমরা একটা করে গাছ কেটে দিই। আমরা ওই বিঘেতে 8-10টা করে রাখি, আর বাকিটা আমরা কেটে দিই। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার। নিউজ ফ্ল্যাশ।